প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান। স্বাগত। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো: কোটা সংস্কার আন্দোলন, অবরোধে অচল সড়ক, মহাসড়ক, রেলপথ। প্রধানমন্ত্রীর বেইজিং সফর, চীন 100 কোটি ইউয়ান আর্থিক সহায়তা দেবে। সমকাল: রাজপথ ছাড়বে না শিক্ষার্থীরা, 1 বিলিয়ন ইয়ান অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা চীনের। দৈনিক যুগান্তর: আদালত নয় নির্বাহী বিভাগ থেকে সমাধান চান শিক্ষার্থীরা, বাংলা ব্লকেডে অচল ঢাকা। শেখ হাসিনা শি জিনপিং বৈঠক, 4 ধরনের অর্থনৈতিক সুবিধা দিবে চীন। দৈনিক ইত্তেফাক: সড়ক রেল লাইনে দিনভর অবরোধ, ভোগান্তি, কোটা নেই 4 সপ্তাহ, বাংলাদেশের উন্নয়নে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস শি জিনপিংয়ের। কালের কণ্ঠ: 4 আর্থিক সুবিধা দেবে চীন, 4 সপ্তাহের স্থিতি অবস্থা হাইকোর্টের, কোটা বিরোধী আন্দোলন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম: বাংলা ব্লকেডে অচল দেশ, চীনের সঙ্গে সম্পর্কে নতুন দ্বার। মানব জমিনের শিরোনাম: হাসিনা শি বৈঠক, সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার, ব্লকেডে দুর্ভোগ। খবরের কাগজের শিরোনাম: অনুদান নয় অনুদান ঋণ সহায়তা দেবে চীন, রেল রাজপথ অবরোধ, বাংলা ব্লকেড। দেশ রূপান্তরের শিরোনাম: 1600 কোটি টাকা দেবে চীন, কোটা পুনর্বহালের রায়ের উপর স্থিতাবস্থা। কালবেলার শিরোনাম: মতিউরের কেশিয়ারও 100 কোটি টাকার মালিক, থামছে না আন্দোলন, নির্বাহী বিভাগের সিদ্ধান্তের অপেক্ষা। যায় যায় দিনের শিরোনাম: দিনভর সীমাহীন দুর্ভোগ, ঢাকা বেইজিং 21 চুক্তি ও এমইইউ স্বাক্ষর। সময়ের আলো শিরোনাম: জনভোগান্তির একদিন, সড়ক মহাসড়ক রেলপথ অবরুদ্ধ, মোড়ে মোড়ে ব্যারিকেড, মেট্রো রেলে উপচে পড়া ভিড়। দৈনিক বাংলা: অবরোধে অচল রাজধানী, বাংলাদেশের জন্য $1 মিলিয়ন অর্থনৈতিক সহায়তা ঘোষণা চীনের। কোটার বিষয়ে স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ আপিল বিভাগের। দৈনিক জনকণ্ঠ: সম্পর্ক আরো দৃঢ় হবে, পাবলিক সার্ভিস কমিশন থমথমে, ফাঁসতে পারেন বড় কর্মকর্তারা। আপনি শিরোনাম শুনলেন। কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল দেশ, এবং বিশেষ করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে গতকাল আজকে কর্মসূচি আছে। অবরোধে অচল সড়ক, মহাসড়ক, রেলপথ প্রথম আলোর শিরোনাম। আবার জনভোগান্তির কথাও বলা হচ্ছে যে প্রচুর জনভোগান্তি হচ্ছে, বাংলা ব্লকেডে অচল ঢাকা। তাহলে পরিস্থিতিটা কি বলে? পরিস্থিতি তো এক হচ্ছে রাজপথে আমরা দেখি অচল অবস্থা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আজকেও কর্মসূচি নিয়েছে 3:30 থেকে ব্লকেড চলবে। ব্লকেড মানে বন্ধ, অবরোধ। 2 দিন তারা বলবো যে সফল কর্মসূচি পালন করেছে, কোনো রকম কোথাও কোনো অঘটন ছাড়াই। তাতে প্রমাণিত হয় সরকার যদি না চায় তাহলে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে পারে যে কোনো কর্মসূচিতে, হরতাল, অবরোধ, বন্ধ, যে কোনো। আবার যারা আন্দোলনকারী তারাও যদি গণতান্ত্রিক রীতিনীতি মেনে আন্দোলন করে তাহলে সমস্যা হয় না। যেমন কিন্তু এর আগে আমরা যে কোনো আন্দোলনে দেখা গেছে যে দুই পক্ষ থেকেই এক ধরনের পাড়াবাড়ি, মারমুখী, বিশেষ করে সরকারের পক্ষ। এখন ধরুন তারা শাহবাগে সমাবেশ ছিল, শাহবাগ থেকে বাংলা মোটর এবং তার আগের দিন ফার্মগেট পর্যন্ত গিয়েছে। তিনি যদি না যেতে দিত এবং তারা বাধা দেওয়ার চেষ্টা করতো, তারা বাধা অতিক্রমের চেষ্টা করতো, তাহলে একটা কিন্তু অঘটন ঘটতো, মানে আহত হতো, ভাঙচুর হতো। এবং সাধারণ যার হাতে অস্ত্র নেই, পুলিশ হাতে অস্ত্র আছে, যে তাকে যার হাতে অস্ত্র নেই তার তো একটাই হচ্ছে যে মানে প্রতিবাদ অনেক ক্ষেত্রে সহিংস হয়। তা প্রথম দিতে হবে যে ছাত্রদেরও
বলবো ধন্যবাদ দিতে হবে, এমনকি পুলিশকেও, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা এই এখানে নিয়োজিত ছিল তারাও কি বলে রীতিনীতি মেনেই চলেছে। গতকাল যেমন আপনার সাথে আলাপ করছিলাম, গতকালে টেলিভিশনে এমন দৃশ্য দেখা গেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হুন্ডা নিয়ে যেতে এসছেন, তাকেও থামিয়ে দেওয়া হয়েছে, তিনিও মেনেছেন যে না। এটা কিন্তু আমরা দেখেছি এর আগে যে নিরাপদ সড়ক আন্দোলনে, ওই বাচ্চাদের আন্দোলনে বা শিক্ষার্থীদের আন্দোলনে কিভাবে পুলিশ সহায়তা করেছে। এমনকি ওই শিক্ষার্থীরা তো বলেছিলেন যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, এদিকে নয় এদিকে। এইবারও কিন্তু রাষ্ট্র মেরামতের কাজ চলছে, স্লোগান আমাদের একটা বড় পাওয়া যাচ্ছে। এই যে কোটা আন্দোলন, কিন্তু আমি একটা জিনিস, যেহেতু প্রসঙ্গটা আপনি তুললেন, আমি না বিনীতভাবে প্রশ্নটা রাখতে চাই যে এই ঠিক এই সময়ে এরকমের প্লাকার্ড কি মানে কি মনে হয়? শুনেন, রাষ্ট্রের মেরামত চলছে, রাষ্ট্রের মেরামত তো সবসময় হতে হবে, কারণ রাষ্ট্র 72 সালে যে জায়গায় ছিল সেখানে তো নেই। সুতরাং সেটা কিভাবে এগোবে, এবং সরকার শুধু বর্তমান সরকার না, যারাই ক্ষমতায় এসেছে তারা অনেক সময় যেসব নীতি কর্মসূচি নেয় জনগণের পক্ষে যায় না, বিপক্ষে যায়। এই যে কোটা সংস্কার, কোটা বিরোধী, আমরা এখন হয়ে গেছে যে ছাত্ররা রাস্তায় নামছে কোটার বিরুদ্ধে, কিন্তু তারা কোটার বিরুদ্ধে নয়, কিন্তু তারা কোটা বাতিলও চান না। এখন যারা আন্দোলন করছে তারা চাচ্ছে যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়া, এবং বিশেষ করে সংবিধানে যেমন আছে অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়া। তার মধ্যে আদিবাসী পড়বে, তার মধ্যে অনগ্রসর মানুষরা পড়বে, তার মধ্যে আদিবাসী পড়বে, নারী পড়বেন, এবং এরাও পড়বে, প্রতিবন্ধীরাও পড়বেন। মুক্তিযোদ্ধারা সেটা অন্যভাবে, রাষ্ট্র কিভাবে তাদের সম্মান দিবে। আন্দোলনকারীরা কিন্তু বলছেন যে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান পর্যন্ত তারা এটা মেনে নিতে রাজি, কিন্তু এরপরে বংশ পরম্পরা আর এই কোটার ক্ষেত্রে যে কোনো কোটা একটা সময়সীমা থাকা উচিত, যে এই সময় পর্যন্ত। স্বাধীনতা তো 53 বছর হয়ে গেল, আর কোটা দিয়ে আমরা সবাইকে আমরা এগিয়ে নিতে পারবো না কেন? যারা পিছনে আছে তাদেরকে এগিয়ে নিলে 2030 সাল আমরা টেকসই উন্নয়নের কথা বলছি, তার অর্থ হচ্ছে কাউকে পেছনে ফেলে নয়, সবাই মিলে এগিয়ে যাওয়া। এখন যে বিষয়ে এখানে সরকারের নীতিগত কিছু ভুল আছে। 2018-তে তারা যে কোটা সংস্কার আন্দোলন করেছিলেন এবং তারা মন্ত্রীদের সাথে বৈঠকও করেছেন, কিন্তু সরকার মানে কোনো কিছু চিন্তাভাবনা না করে বাতিল করে দিল, এবং তারা স্বাভাবিকভাবে যারা আন্দোলন ছিলেন যে তাদের জয় হয়েছে, সুতরাং এটা গেল। এখন আদালতে যে সেটা যখন উল্টে গেল, তখন তাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে আগামীতেও তো কেউ আজকে উচ্চ আদালত 4 মাসের জন্য 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা ঘোষণা করেছে। ধরে নিলাম যে এটি কি বলে অনির্দিষ্টকালের জন্য করলো, কিন্তু আরেকটি রিট হলে যে এটি আবার বাতিল হবে না, এটা হচ্ছে তার। এই কারণেই সবকিছুই আদালতের কাছে নিয়ে যেতে নেই। এটি হচ্ছে রাষ্ট্রের নির্বাহী আদেশ, নীতি পরিকল্পনা, সেখানে নির্বাহী আদেশ অর্থাৎ সরকার এটি করবে। বরং সরকার যখন এই সংস্কার করবে তখন নিশ্চয়ই দেখবে যে এটি কেউ আদালতে যে মানে তা সংক্ষুব্ধ না হয়, কেউ আদালতে যেতে না পারে, অর্থাৎ সবার প্রতি ন্যায় বিচার করা। তো ন্যায় বিচারের জন্যই, এবং দেখুন এর আগে আপনি একই সঙ্গে বলছেন শিক্ষকদের আন্দোলনে আজকে 11 দিন হলো, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকম তৎপরতা নেই। আন্দোলন এখন সরকারের মন্ত্রীরা বলেছেন যে শিক্ষার্থীদের যেহেতু স্থিতি অবস্থা হচ্ছে তারা ক্লাসে ফিরে যাবেন। ক্লাসে কোথায় ফিরে যাবেন? শিক্ষকরা তো ধর্মঘটে, কর্মচারীরা ধর্মঘটে, মানে এটি তো একটা অচল অবস্থা। এটা একটা চমৎকার কথা বলেছেন আপনি, খুব গুরুত্বপূর্ণ কথা। যদি এই যে ক্লাসে ফিরে যাওয়ার কথা বলা হলো, হ্যাঁ আমি কোথায় যাব, ক্লাস তো বন্ধ। হ্যাঁ, মানে তাহলে সরকারকে উভয় পক্ষের সাথে আলোচনা করতে হবে। আর গণতান্ত্রিক ব্যবস্থায় আধুনিক রাষ্ট্রে যে কোনো সমস্যার সমাধান হতে পারে আলোচনার টেবিলে। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি যে এটা খুব শীঘ্রই যেন এর সমাধান হয়। না হলে একটা প্রসঙ্গ যেটা সবাই আলোচনা করছেন, এক সময় হয়তো সবকিছুই স্থিমিত হয়ে যাবে, একটা আলোচনায় যাব, কিন্তু শিক্ষার যে ক্ষতিটা, সেই দগদগে ঘাটা কিন্তু আবার স্পষ্ট হবে এক সময়। আসলে হচ্ছে কি, এই শিক্ষা বলেন, স্বাস্থ্যসেবা, নাগরিক, মানুষের জন্য তো। মানুষকে রাষ্ট্র কিভাবে দেখে? 17 কোটি মানুষের দেশ,
সুতরাং 17 কোটি মানুষই তার ন্যূনতম মৌলিক অধিকার যাতে পায়, তার মধ্যে আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা। অন্য কিছু বাদ দিলেও এটি নিশ্চিত করা, কিন্তু আমরা 53 বছর করতে পারিনি। এখনও বস্তিতে মানুষ থাকে, এখনও খোলা আকাশের নিচে মানুষ থাকে, এখনও সবাই শিক্ষার হার আমরা সরকারি ঘোষণা অনুযায়ী আমরা 3/4 মানে অর্থাৎ 70-72% করতে পেরেছি। তাহলে বাকিদের কি হবে? একইভাবে স্বাস্থ্যসেবা আপনি দেখুন, এখন তো স্বাস্থ্য এবং শিক্ষা দুটো হয়েছে, যে যার পয়সা আছে সে পাবে। সেই মানে আপনি একটি ভালো হসপিটালে ভর্তি হতে যাবেন, যদি আপনার টাকা না থাকে তাহলে আপনি হা করে তাকিয়ে দেখবেন যে ওখানে আপনার যাওয়ার কোনো ক্ষমতা নেই। ওখানে যাওয়ার তো প্রশ্ন যেতেই পারবেন না আপনি। অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী চীনে গেলেন, চীন থেকে ফিরেছেন গত রাতে, এবং চীনে 100 কোটি ইউয়ান আর্থিক সহায়তা দেবে। যদিও আমাদের কিছু কিছু দৈনিক পত্রিকা 100 কোটি ইউয়ানকে 100 কোটি ডলার শিরোনাম করেছে। প্রথম পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এটা বলেছিলেন যে ডলার, কিন্তু পরবর্তীকালে এটা সংশোধন করা হয়েছে ইউয়ান। হ্যাঁ, কিন্তু এটি অর্থের দিক থেকে দেখলে এটা খুব বেশি নয়। বাংলাদেশের প্রত্যাশা ছিল যে 500 কোটি ডলার অথবা 700 কোটি ডলার। তা সেক্ষেত্রে 100 কোটি ডলার, তাও ডলার নয়, ইউয়ান তো হলো ডলার থেকে অনেক মূল্যমান অনেক কম। তবে অন্য যে বিষয়গুলো হয়েছে, যে অর্থনৈতিক সহযোগিতার কথা হয়েছে, যে একটা হচ্ছে মঞ্জুরি সহায়তা, দ্বিতীয় হচ্ছে স্বল্প সুদের সহায়তা, বিনিয়োগ, যৌথ বিনিয়োগের উপর জোর দেওয়া হয়েছে। এখন এ ধরনের শীর্ষ বৈঠকে তো নীতি পরিকল্পনা মানে নীতিগত সিদ্ধান্ত হয়, এটি বাস্তবায়ন করা, কার্যকর করার দায়িত্ব কিন্তু পরবর্তীকালে সরকারের অন্য যারা থাকেন, যারা প্রশাসনে থাকেন, সেটা মন্ত্রী পর্যায়ে হোক, সচিব পর্যায়ে হোক, তারা কতটা দর কষাকষি করে কত দ্রুত বাংলাদেশের স্বার্থের অনুকূলে সিদ্ধান্ত নিতে পারবেন, এখন পরিবেশও থাকতে হবে। আপনি বললেন যে ভারত তো আমাদের অনেক কোটি টাকা, মানে কি বলে 800 কোটি ডলার ঋণ দিয়েছে, সেটা আমরা কাজে লাগাতে পারিনি। কারণ এসব ঋণ কিন্তু হয় প্রকল্পের বিপরীতে। আপনি প্রকল্পের আবার এসব ঋণের আরেকটি যেটি নেতিবাচক দিক, সেটা হচ্ছে যে দেশ ঋণ দিবে সেই দেশের সুবিধা নিতে হবে, সেই দেশের পণ্য কিনতে হবে। অর্থাৎ তাদের পণ্যে এরা, যদি সেটা রাস্তা হোক, সেতু হোক, যে কোনো ক্ষেত্রে। তবে চীন এইসব ক্ষেত্রে তারা তো একটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থাকেই, পৃথিবীর সব দেশের সাথেই তাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, এমনকি রাজনৈতিকভাবে যাদের বৈরী ভাবা হয়, যুক্তরাষ্ট্র, ভারত, তাদের সাথেও কিন্তু বাণিজ্যিক সম্পর্ক প্রসারিত। সুতরাং আমরা এই সুবিধাটা কতটা নিতে পারি। আরেকটি বিষয় আছে রোহিঙ্গা, এটি খুব জটিল। চীন বলে বাংলাদেশ আহ্বান জানিয়েছে বা অনুরোধ জানিয়েছে যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যাতে চীন সহায়তা করে, চীন বলেছেও। এবং আমি মনে করি চীনই একমাত্র মিয়ানমার সরকারকে রাজি করাতে পারে। এখন চীনের নানা হিসাব নিকেশ আছে, চীনের পাশে ভারত আছে, সুতরাং চীন তো মিয়ানমার অখুশি হয় আর এমন কিছু করবে না। আবার বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ, ঠিক আছে, কিন্তু আমরা দুই বন্ধুপ্রতিম দেশের কাছ থেকে কিন্তু এই সুবিধাটা নিতে পারিনি যে তারা চীনকে, ভারত এবং চীন, যে তারা মিয়ানমারকে এমন চাপ দিক যাতে তারা প্রত্যাবাসন করতে পারে। আর মিয়ানমারে এমন একটি সরকার আছে যারা সভ্যতা ভদ্রতার কাছে নেই, কারো কথা শোনে না। সুতরাং এটা বেশ জটিল। 2016 সালে এসেছে, আজকে 8 বছর হয়ে গেছে, কত বছরে যাবে। এবং দেখুন তারা যে সংখ্যায় এসেছিল তার চেয়ে সংখ্যা অনেক বেড়ে গেছে। আচ্ছা, জনজীবনের শুধু তারা যে আমাদের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে তা না, জনজীবনের পরিবেশের উপর চাপ সৃষ্টি করছে। এর চেয়েও ভয়াবহ যে তাদের সঙ্গে আরও যে দুটি পণ্য আসছে, সেটা হচ্ছে একটি মাদক, যে সারা দেশে ছড়িয়ে গেছে, আরেকটি হচ্ছে অস্ত্র, অবৈধ অস্ত্র। এবং জানেন যে মিয়ানমারে এখন যুদ্ধাবস্থা চলছে।
সেখানে সরকারি বাহিনীর সাথে বিদ্রোহীদের যুদ্ধ, আরসা লড়াই চলছে। এমনকি সেখানকার সরকারি সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে নিয়েছে, সীমান্ত রক্ষীরা এখানে আশ্রয় নিয়েছে, তাদের আমরা ফেরত পাঠিয়েছি, কিন্তু আসছি, সাধারণ মানুষ আসছে। এটি কূটনৈতিকভাবে জাতিসংঘ চেষ্টা করেছে, হয়নি। এখন চীন ভরসা, কিন্তু চীন কতটা করবে এই প্রশ্ন তো থেকেই যায়। আমরা সময়ের অপেক্ষায় থাকি, দেখা যাক। গত কয়েকদিন ধরে এই যে অবৈধ সম্পদ, তারপর বিশেষ করে শিক্ষাঙ্গন, প্রশ্নপত্র ফাঁস, নানা ধরনের ঘটনা দেখলাম। এক ভদ্রলোককে বলতে শোনা যাচ্ছে এখন, যিনি ড্রাইভার ছিলেন, উনি এখন ব্যবসায়ী বলেন নিজেকে, এবং তিনি বললেন যে অবৈধভাবে অর্থ কামিয়ে যিনি টাকা আয় করেছেন সেটা তিনি ধর্মের কাজে ব্যবহার করেছেন, এটা উনি প্রকাশ্যে বলছেন। এবং আজকে আরেকটি শিরোনাম বেরিয়েছে যে মতিউরের কেশিয়ারও 100 কোটি টাকার মালিক। তাহলে 100 কোটি টাকা কত টাকায় হয়? আসলে হচ্ছে কি, রাষ্ট্র তো আইনের অধীনে চলতে হয়। হ্যাঁ, তা আইনে তো এরকম সম্পদ করার কোনো সুযোগ নেই। কারণ যে অবৈধ সম্পদ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, মামলা হবে, শাস্তি হবে। এখন প্রশাসনে এমন একটা কাঠামো তৈরি হয়েছে যেখানে জবাবদিহি নেই, স্বচ্ছতা নেই। আপনি প্রশাসন বিশেষ করে, এবং অনেকেই বলেন যে 18 নির্বাচনের পর তারা বেপরোয়া হয়ে গেছে। এখন এই বেপরোয়াকে পরোয়ার মধ্যে নিয়ে আসা খুব কঠিন কাজ। হ্যাঁ, সরকার বিলম্বে হলেও বড় বড় রাঘব বহলদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আবার এমন অভিযোগ আছে সবার বিরুদ্ধে তো নেওয়া হয়নি। আব্দুল্লাহ বাচ্চু কোথায় আছেন, বেনজির, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো যখন তিনি দেশের বাইরে। মতিউর কোথায় আছেন আমরা জানি না। সবটা মিলে এক ধরনের মানুষের মধ্যে তো অনাস্থা, অবিশ্বাস, সন্দেহ আছে। এই সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা দূর করার দায়িত্ব সরকার, এবং সেটি তো শুধু মুখে বললে হবে না, এদের বিরুদ্ধে সত্যিকার ব্যবস্থা নিয়ে। হ্যাঁ, বেনজিরের যে সম্পদ ক্রোক করা হয়েছে তার বিরুদ্ধে মামলা হবে। এখন একজন অভিযুক্ত দেশে না থাকলে তার বিরুদ্ধে মামলা কীভাবে চলবে, কতদিন, এটি একটি প্রশ্ন আছে। এবং তাকে দেশে ফেরত আনা যাবে কি না, তো সরকারের এক্ষেত্রে জনগণের কাছে অন্তত আমি মনে করি ব্যাখ্যা দেওয়া উচিত, প্রকৃত অবস্থাটা জানানো উচিত। যেগুলো বের হচ্ছে, কোনোটা গণমাধ্যমে, কোনোটা সামাজিক মাধ্যমে, আপনি দেখেন ছাগলকাণ্ড যে মতিউরের, এবং আমরা ভাবতাম যে পুলিশের হাতে যেহেতু বন্দুক আছে, অস্ত্র আছে, শুধু হয়তো অস্ত্রের ভয় দেখিয়ে নেয়। এনবিআর যে কর্মকর্তা, একজন সদস্য, তিনি কীভাবে এ করেছেন? সব সরকারের সাথে তার সদ্ভাব ছিল, মানে সদ্ভাব না বলতে দহরম মহরম। তো এটা কি করে সম্ভব? সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, তারপরে আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, সব সরকারের। তো এরা যে এই যে সুযোগ সন্ধানীরা, তাদের তো সরকার চিহ্নিত করা উচিত। এবং সরকারের চাকরি বিধিতে যা আছে, তাই বিধি যদি কেউ ভাঙে, চাকরিচ্যুত করতে পারে, তার ব্যবস্থা নেওয়া উচিত। আমরা তো দেখি যে রাজনৈতিক কারণে ভিন্ন মতের অনুসারী বলে অনেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, কিন্তু এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে করা হয় না। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে 1 মিনিটে যদি জানতে চাই, এই যে পেঁয়াজ আর আলুতে আবার অসহনীয় সংকটের কথা বলা হচ্ছে, দাম তো বেড়ে গেছে, এবং দাম বাড়াচ্ছে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বলেছেন গোলাম রহমান, সভাপতি ক্যাব। তা আমরা তো জানি সিন্ডিকেটের কারণেই বাড়ে। সিন্ডিকেট বাড়ে কেন? সিন্ডিকেট তো অদৃশ্য। এই অদৃশ্যকে দৃশ্যমান করার দায়িত্ব সরকারের। এখন যে বিষয়টা হচ্ছে, মানুষের মধ্যে সংশয় যে যেহেতু ব্যবসায়ীরা দাম বাড়ান, এবং এই সরকারের উপর ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি, ব্যবসায়ী আমলাদের, সুতরাং তাদের মধ্যে একটা অশুভ আতাত আছে। সেই আতাত নেই, এটা তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি দাম বাড়ায় ফেলো, পরে আবার ঠিক করে নিও, এই তো নাকি? এইটাই। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন চলছে, আমরা একটু যৌক্তিক সমাধান চাই। শিক্ষার্থীরা তাদের ক্লাসে ফিরে যাক, এবং একই সাথে শিক্ষকদের যে আন্দোলন চলছে তারও একটি পরিসমাপ্তি দরকার। শিক্ষাঙ্গনের অস্থিরতা যেন আমরা আর না দেখি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।